একটা এবং অন্ধকার এইখানে দিন, একটা অন্ধকার রাত কেটেছে গতকাল রাতটা, আপনাদের কাছে একটা ভয়ঙ্কর রাত কেটেছে গতকাল। মানে কি অদ্ভুত ভাবে দেখুন, যিনি যে নেই এই মুহূর্তে বাংলাদেশে, তার নামের ফলকটাই যেন এখন শত্রু। মানে নাম লেখা দেখলে এর ছায়া দেখে যেন তারা এই ধরনের ভয় কাজ পাচ্ছে, কারবারগুলো করছে। আর ছায়াও, অর্থাৎ তিনি ক্রমাগতভাবে আরো শক্তিশালী হচ্ছেন। এবং এই ঘটনার মধ্য দিয়ে আজকে আমাকে কত শত মানুষ যে টেক্সট করেছে, আমি প্রত্যেককে চিনি। কেউই আওয়ামী লীগের সাথে, মানে আওয়ামী লীগ করে যে দলীয় ভাবে ওরকম না, কিন্তু তারা মুক্ত বুদ্ধির, মুক্ত চর্চার। তারা বলল যে আমাদের সাধারণ মানুষের কি দোষ, আমরা তো সাধারণ মানুষ এই 32-কে দেশের মুক্তিযুদ্ধের জন্য আমরা দেখতে গিয়েছিলাম, ভালোবাসি। বঙ্গবন্ধুকে তো আমি আওয়ামী লীগের জন্য ভালোবাসি না, সাধারণ মানুষ বলছে। এই যে যেই লোকটিকে স্ক্রিনে দেখানো হচ্ছে, আবার যদি একটু অ্যারো চিহ্ন দিয়ে দর্শকদের জন্য দেখানো হয়, যে এই যে একে এর এর জঙ্গিপনা দেখুন। পতাকাটা নিয়ে এসে ঠায় দাঁড়িয়ে আছে, তার হ্যাঁ, বড় বড় গ্রীবার ভিতরে চুল এসে পড়েছে, তার জঙ্গিপনা, চেহারাটা দেখুন কি ভয়ঙ্কর একটা অবস্থা। সুতরাং বাংলাদেশের সাধারণ মানুষকেও তাকে ঐতিহাসিকভাবে বঞ্চিত করা হলো। 66-র আপনার 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 25শে মার্চের রাত্রে তাকে অ্যারেস্ট করবার আগ পর্যন্ত তিনি সেখান থেকে আপনার 25শে মার্চে অ্যারেস্ট হওয়ার আগে তিনি এখানে স্বাধীনতার ঘোষণা লিখেছেন। এই কারণেই 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। তারপর আপনার 62-র গণ আন্দোলন, 62-র আন্দোলন, কত কিছু, কত ঘটনা, কত কিছুর সাক্ষী এই বাড়িটা। এখানে বড় বড় নেতাদের মিটিং হতো, বাংলাদেশের স্বাধিকার আন্দোলনে যারা এসেছে। 23শে মার্চ 1971 সালে এখান থেকে পতাকা উত্তোলন করা হয়েছে, যেই ছাত্ররা যে পতাকা করেছে প্রথমে ঢাকা ইউনিভার্সিটির, পরে এই 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 বাড়ি থেকে উত্তোলিত হয়েছে। এই বাড়িতেও তাকে খুন করে ফেলা হয়েছে বঙ্গবন্ধুকে, সমস্ত কিছু মিলে। এটার যে কি একটা, মনে আছে আপনার যখন তালেবানরা আপনার আফগানিস্তানে যখন তারা ক্ষমতায় আসলো, তারা প্রথমে যত রকমের ভাস্কর্য আছে, আপনার মনে হয়তো থাকবে যে প্রায় 5000 বা 6000 বছরের পুরনো আপনার গৌতম বুদ্ধের যে একটা ভাস্কর্য ছিল, সেটা হ্যাঁ, তারা হ্যাঁ। একদম ডিনামাইট দিয়ে ধ্বংস করে ফেললো। সেগুলো তখন আমরা টিভিতে দেখেছি। ওসামা বিন লাদেন, ওই যে মোল্লা অমররা যখন আমেরিকাতে অ্যাটাক করলো সেই সময়টাতে, আপনার ঠিক। মাথাতে রাখবেন যে এই খুনিদের কাছে, মৌলবাদীদের কাছে ইতিহাসটা বা ঐতিহাসিক আসলে কোনো ভ্যালু আসলে অ্যাড করে না ওদের মধ্যে। ক্রমাগত ভাবে ইতিহাসকে ধ্বংস করা। সোজা কথা হচ্ছে যে ওরা তো মনেই করে, ওরা তো পরিষ্কার ভাবে মনেই করে যে মুক্তিযুদ্ধ বা বাংলাদেশটা, এটা একটা, বাংলাদেশটাকে তারা একটা পাপ মনে করে যে এটা ইন্ডিয়ার কারণে বাংলাদেশ হয়েছে, তা না হলে দুই ভাই এখন গলা জড়াজড়ি করে শুয়ে থাকতাম। এরা সব ভুলে গেছে যে আমাদের উপরে অত্যাচার, 25শে মার্চে আমাদের উপরে অতর্কিতে হামলা করে লক্ষ লক্ষ লোককে মারা, পুরো 9টা মাসে 30 লক্ষ বা তারও অধিক মানুষকে খুন করে ফেলা, ধর্ষণ করা, 2 লক্ষ বা তারও অধিক নারীদেরকে ধর্ষণ করা, 1 কোটি বা তারও অধিক শরণার্থী ভারতে চলে যাওয়া, আমাদের দুর্দশা, সমস্ত কিছু এই 54 বছরে আমি কেন বলবো, মুক্তিযুদ্ধের পরপরই তারা ভুলে গেছে। বঙ্গবন্ধুকে যখন তারা হত্যা করলো, বা হ্যাঁ, বঙ্গবন্ধুকে হত্যা করার আগে আমার কাছে একটা বই আছে, আমি আসলে বইটা নিয়ে বসলে ভালো হতো। বইটার নাম হচ্ছে হক কথা। আপনাকে এই প্রোগ্রামের থ্রুতে আমি একটু বলি। এই হক কথা মাওলানা ভাসানী নামে এক লোক সেটা সম্পাদনায় ছিল, সেইটা পাবলিশ করতো তার পত্রিকা। তো এই লোক করেছে কি, ইন্দিরা গান্ধীকে একটা চিঠি লিখেছিল আপনার 1971 সালের শেষের দিকে, যে ইন্দিরাজি, আপনি যদি আমাকে একটু 5 বিঘা একটা জমি আপনি দেন ধোবারাতে, আসামের ধোবারাতে, তাহলে কোনোদিন আমি আপনার বিরুদ্ধ হব না, আমি কখনো ভারতের ইন্টারনাল পলিটিক্সে নাক গলাবো না, আমাকে মানুষ চায়নাপন্থী বলে, এটা আপনাকে ভুল বোঝায়, নানান ধরনের কথাবার্তা বলে একটা চিঠি লিখেছিল। সেই চিঠি, তার লেখা চিঠি আমার কাছে আছে। ইন্ডিয়ার বিরোধী তিনি কখনো হবেন না। তো ইন্দিরাজি এই চিঠিকে পাত্তা দিলেন না, কারণ ইন্দিরাজি তো এই মাওলানা ভাসানীর চরিত্রটা জানতেন এবং ভালোভাবেই জানতেন। ইন্দিরা গান্ধী তাকে একেবারেই পাত্তা দিলেন না, চিঠির অ্যান্সারও করলেন না। এরপরে 72 সালে যখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু দেশে ঢুকলো, বঙ্গবন্ধু দেশে আসলো 10ই জানুয়ারি, এই হক কথা শুরু করলো 27শে ফেব্রুয়ারি। 27শে ফেব্রুয়ারি থেকে বলা শুরু করলো বাংলাদেশ ইন্ডিয়ার অধীনে চলে গেছে। এই যে সে গুজবটা উঠালো, এই মাওলানা ভাসানী এই ইন্দিরা গান্ধীর থেকে 5 কাঠা জমি না পাওয়ার ফলে সে পরে ফারাক্কা দখল করতে যায়, লং মার্চ করে। এই বাংলাদেশ আর ভারত বিরোধী গুজবটা উঠালো এই মাওলানা ভাসানী। তার সাথে যখন যোগ দিয়েছে বদরুদ্দিন উমরের বাবা আবার ছিল মুসলিম লীগের নেতা আপনার আব্দুল হাসিম, তারপরে আরো যারা রাজাকার আলবদর যারা ছিল, তারা এটার সাথে মেলালো। এইভাবে
ভারতকে একটা শত্রু রাষ্ট্র দেখিয়ে ওই অপপ্রচারটা কিন্তু মুক্তিযুদ্ধের পরেই। আপনি লক্ষ্য করে দেখেন, মাত্র 2 মাস আগে আমি আমার বাচ্চা কাচ্চা ভাই বোনদেরকে নিয়েছিলাম কলকাতায়, 2 মাস পরে আমি ওদেরকে গালিগালাজ দেওয়া শুরু করলাম। এই হচ্ছে বাংলাদেশের ক্যারেক্টার। ঠিক। মানে এটার জন্য 1 বছরও যেতে হলো না, কিন্তু মানে মুক্তিযুদ্ধের পরপরই বলা শুরু করলো ভারত কি আমাদেরকে এমনি এমনি থাকতে দিয়েছে, আশ্রয় দিয়েছে, ওদের কি কোনো লাভ ছিল না, ওরা আমাদেরকে আলাদা মানে করেছে, তখন ওদেরই লাভ। থেকেই আর কি একদম না, না, ভাই ভারতকে তখন থেকেই একেবারে সেটা লাথি লক্ষ্য মেরে করেন, পাকিস্তান প্রীতিটা তখন থেকেই একেবারে গড়ে উঠেছিল এবং এই মুহূর্তে যার প্রতিফলন দেখতে পাচ্ছি। Right. দাদা কিন্তু আমি আপনাকে একটা আপনার কথা বলি যে হ্যাঁ আমি আমি আপনাকে জাস্ট একটা কথা বলি 1 সেকেন্ডে, সেটা হচ্ছে যে ধরা যাক যে আপনি আমাকে আমার কষ্টের সময় কলকাতাতে আশ্রয় দিলেন, আমি কোনো বিপদে পড়েছি, বিপদটা কেটে যাওয়ার পর আমি লন্ডনে চলে আসলাম, সমানে আপনাকে গালিগালাজ শুরু করলাম। এই সেটা তো হচ্ছে একদম ঠিক বাংলাদেশ, নয়, একেবারেই এই ঠিক হচ্ছে নয়। বাংলাদেশ। শেখ হাসিনাকে তার বিপদের দিনে ভারতীয় আশ্রয় দিয়েছে। এটা তো তারা মনে করে, এটা তো তারা মনে করে হচ্ছে যে এটা পাকিস্তানের বরখেলাপ হয়েছে, তারা তো চায় যে ফেরত দেওয়া হোক, এটাই তো তারা এখন বেশি। এবং একটা দেশকে মুক্তিযুদ্ধে স্বাধীনতার জন্য আপনি সাহায্য করলেন, স্বাধীনতার পর তাকে গালিগালাজ শুরু করলো। এবং সত্যি আপামর দাদা, বাংলাদেশিদের আপনাদের কাছে totally- তো অনেক রকম খবর থাকে, আপনি একজন আইনজীবী। এই যে গতকাল এই বিভীষিকাময় রাত যেটা 32 নম্বর ধানমন্ডির বাড়িতে ঘটেছে, এর পরে তলে তলে কি ছক রয়েছে এই জিহাদিদের? যে এখন কোটালি এখন আপনার ওই যে বঙ্গবন্ধুর যে সমাধিটা রয়েছে সেইটা ভাঙবার জন্য আমি শুনেছি দায়িত্ব দেওয়া হয়েছে আপনার এই যে যুদ্ধপরাধী রাজাকার আল বদর সম্রাট আপনার দেলোয়ার হোসেন সাইদি, যাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল, তার ছেলে শামীম সাইদিকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনার টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধি ভাঙার। আমি শুনেছি সেটা তোড়জোড় চলছে এবং সেটাও তারা করবে, এই ধরনের একটা প্ল্যান আছে। এই ছাড়া এইটার নাম নিয়ে আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে, সমর্থক আছে, সবার বাড়িঘর ভাঙার প্ল্যান করছে অলরেডি। কালকে শুধু বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক বাড়িটিই নয়, আওয়ামী লীগের যেমন আমির হোসেন আমু, তারপর হচ্ছে আবুল হাসানাত আব্দুল্লাহ, আওয়ামী লীগের যারা প্রবীণ নেতা আছে, তোফায়েল আহমেদ এখন কাউকে চিনতেও পারেন না, 90 বছর এরকম বছর বয়স, উনি প্রচন্ড অসুস্থ। 5ই অগাস্টের পরে আসলে তার বিরুদ্ধে মামলা হয়তোবা হয়নি, এখন তার বাড়িঘর সব পুড়িয়ে দিয়েছে। অর্থাৎ সারা বাংলাদেশে আওয়ামী লীগের যত প্রবীণ নেতা আছে, আওয়ামী লীগের যত নেতা আছে, সবার বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে। এটা একটা কমপ্লিটলি কিন্তু একটা দাদা এখানে তো বলতে হয় যে মোহাম্মদ ইউনূস তিনি কথা দিয়েছিলেন তিনি শান্তির দূত, গোটা বিশ্বের কাছে বাংলাদেশে শান্তি ফেরাবেন। মানে তার এই কথার পুরো উল্টো কাজ তো হয় তিনি। আপনি আমার সাথে মজা করছেন, তা না হলে আপনি সার্কাস্টিক হচ্ছেন। আমার তো মনে হচ্ছে মজাই করছেন। না না না, আপনার সঙ্গে মজা করার কোনো ইচ্ছে আমাদের নেই, কারণ আপনারা কি প্যাথেটিক অবস্থার মধ্যে রয়েছেন সেটা আমরা সবাই অনুভব করছি। কারণ আপনিও বাঙালি, আমিও বাঙালি, কোথাও যেন এক সূত্রে বাংলাদেশ এবং ভারত প্রতিবেশী দেশ। আসলে বাঙালি আমি বলবো না, আমি কিন্তু বাংলাদেশী। মোহাম্মদ ইউনূস ওই তিনি দাগ এটা আমার, কি ওই করছেন? পাপ আমার। পাকিস্তান আমি প্রীতি। বাঙালির মতো আমি বাঙালির মতো একটা পবিত্র রেসকে আমি নিজেকে বাঙালি বলে আপনাদেরকে অপমান করতে চাই না। আমি আপনার বাংলাদেশী। অভিমান